হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো নোট জে সিরিজের আরও একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা থিওরিটিক্যাল কিছু বিষয় নিয়ে ডিসকাস করব। এই থিওরিটা জানাটা খুব জরুরি এবং আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এই বিষয়টা যদি আপনি একটু মন দিয়ে না শোনেন আর কনসেপ্টটা যদি বোঝার না চেষ্টা করেন, তাহলে কিন্তু এই সাবজেক্টটা শিখতে তো অসুবিধা হবেই, আর সেই সঙ্গে শেখাটা সম্পূর্ণ হবে না কখনোই। মানে আপনি শিখতেই থাকবেন, কিন্তু মনে একটা প্রশ্ন থেকেই যাবে যে এটা কি শিখছি, কেন শিখছি। ওকে, তো সবার প্রথমে এই যে নোট যে বিষয়টা কি সেটা মোটামুটি একটা আলোচনা করেছিলাম প্রথম ভিডিওতে। কিন্তু আমরা কোনো কিছু এখনো পর্যন্ত তেমনভাবে কোড করিনি। এটাকে ইনস্টল কীভাবে করতে হয়, তারপর এটাকে কিভাবে রান করাতে হয়, তো সেই সমস্ত বিষয়গুলো দেখেছিলাম। এবার অ্যাজ এ বিগিনার আমার যে প্রবলেমটা হয়েছিল, তো সেই প্রবলেমটা আমি শেয়ার করতে চাইছি আপনাদের সঙ্গেও। কারণ এই প্রবলেমটা আপনারাও ফেস করবেন ডেফিনেটলি। তো সেই প্রবলেমটা ফেস করার আগে আমি যদি আপনাদের কিছুটা চাইছি যে একটু হেল্প করে দিতে, যে আ সেই যে কনফিউশনটা, বেসিক্যালি প্রবলেম বলতে আমি কনফিউশনের কথা বলছি। সেই কনফিউশনটা যাতে আপনাদের তাড়াতাড়ি চলে যায়। ঠিক আছে? তো সেই বিষয়টা নিয়েই আলোচনা করছি। দেখুন, যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখছিলাম, প্রথমে যখন এইচটিএমএল শিখলাম, সিএসএস শিখলাম, তারপর জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু অ্যানিমেশন করা শুরু করলাম। তারপর jQuery শিখলাম। তো সেই সময় কী হয়েছিল যে আমরা jQuery বা জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করতাম? ছোটোখাটো কিছু অ্যানিমেশন তৈরি করার জন্য, তারপর ফর্ম ভ্যালিডেশন করার জন্য, এই সমস্ত কারণে ইউজ করতাম। তো আ সেগুলো তো ঠিকঠাক ছিলই। প্রথম শিখতে একটু কনফিউশনও হতো। তারপর আমরা কোনো না কোনোভাবে ওটাকে শিখে আস্তে, আস্তে used to হয়ে গেছি। এখন বিভিন্ন ধরনের যদি ছোটোখাটো অ্যানিমেশন করতে বলা হয়, আ তো আমরা পারবো। আ কেন আমরা পারবো? কারণ আপনি যেহেতু Node.js শেখার জন্য এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে ডেফিনিটলি আমি ধরে নেব আপনি জাভাস্ক্রিপ্টের যে বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো খুব ভালোভাবেই জানেন। এবার প্রশ্ন হলো এই যে Node.js শেখার জন্য জাভাস্ক্রিপ্টের আর কতটা শিখতে হবে? মানে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট জানতে হবে, এটা আমি আগেও বলেছিলাম। কিন্তু সেই অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টটা কি? তো মনের যে প্রশ্নটা থাকে যে জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স কতটা আর জাভাস্ক্রিপ্ট শেষ কোথায়? তো এমন একটা সাবজেক্ট এটা, এটা আপনি আ শেষ করতে পারবেন না। কারণ এটা হলো একটা মহাসমুদ্রের মতো। তো আমি কিছুটা গাইড করতে পারি যে জাভাস্ক্রিপ্ট আপনি কোথা থেকে পড়বেন আর অ্যাডভান্স কতটা পড়বেন। তো আপনি চলে আসবেন জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, তারপর .NET জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। এই যে জেনারেলি আমরা এটা দেখতে পাই যে W3 স্কুলটা। কিন্তু এই ওয়েবসাইটটা থেকে আপনাদের কিন্তু একটু বেরিয়ে আসতে হবে। ঠিক আছে? এখন একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে। আপনি এই ওয়েবসাইটটাও দেখতে পারেন, MDN ওয়েব ডক্স, কিন্তু MDN ওয়েব ডক্সটা হলো মানে মোস্ট অ্যাডভান্স। তো এখানে গিয়ে কনফিউজড হতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলব যে আপনি চলে আসুন যে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল যেটা রয়েছে .NET জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল .NET, এই ওয়েবসাইটটায় চলে আসবেন। আসার পরে আপনি এখান থেকে মোটামুটি একটা, যদি আপনি নিজেকে যদি মনে করেন যে আমি একটা ইন্টারমিডিয়েট লেভেলে আছি, তো সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট ES6 থেকে শুরু করতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব যে আপনি প্রথম থেকে এই চ্যাপ্টারগুলো যেগুলো আছে পরপর দেখতে থাকুন। ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো যখন আপনি দেখে নেবেন, এখানে ওয়েল ডিসক্রাইবড আছে আর টু দি পয়েন্ট আছে। মানে যতটুকু প্রয়োজন হবে একটা প্রফেশনাল লাইফে, যতটুকু কাজ করার জন্য যতটুকু জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হবে, সেই জিনিসটা এখানে খুব ভালোভাবে ডিসক্রাইব করা আছে। ঠিক আছে? এবার প্রশ্ন হলো, জাভাস্ক্রিপ্টের তো শেষ নেই। কিন্তু কতটা শিখব? আমি মেইন ফোকাস করছি যে Node.js এ কাজ করার জন্য কী, কী লাগবে সেই বিষয়টা। তো বেসিক তো আপনার লাগছেই, এখানে ফাংশনস বা লুপস বা এই ইফ এলস এগুলো তো আছেই। তো আগের দিন মানে প্রথম ভিডিওতে আমি কিছুটা বলেছিলাম, কিন্তু ইন ডেপথ আলোচনা করিনি। তো ES6 বলে যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন, সেই চ্যাপ্টারে এসে আপনি এখান থেকে প্রথম থেকে পড়া শুরু করুন। কারণ আ ES6 টাই মূলত কিন্তু Node.js এর ওপরে অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে? মানে এখানকার যে কনসেপ্টগুলো যেগুলো আছে, সেই কনসেপ্টগুলোকে অ্যাপ্লাই করা হবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ES6 টা খুব ইন ডেপথ জানতে হবে। ঠিক আছে? মানে কোন চ্যাপ্টার আ একটু বেশি পড়বো, কোনটা কম পড়বো, এরকম কোনো কিছু নেই। সবকিছুই পড়তে হবে, সবকিছুই জানতে হবে। ঠিক আছে? যেহেতু আপনি একজন ডেভেলপার হতে চাইছেন, তো সেক্ষেত্রে কোনো কিছু বাদ দেওয়া চলবে না। সবকিছুই লাগবে। তো সেখানে
আমি এই মুহূর্তে বলব যে সবার প্রথমে আপনি এগুলোকে জাস্ট একটু রিভাইজ করে নিন। রিভাইজ করার পরে আপনি ডাইরেক্ট চলে আসুন এই অ্যাডেড স্ট্রাকচার, তারপর অবজেক্ট ডিস্ট্রাকচারিং এর ক্ষেত্রে। আর সবচেয়ে বেশি যেটা আপনার কাজে লাগবে সেটা হলো ইএস মডিউলস। এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তারপরে এই কনসেপ্টটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আপনি চলে আসবেন ES6 ক্লাসে, ঠিক আছে? যে ক্লাসের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আপনি খুব ভালোভাবে কিন্তু রপ্ত করতে হবে। নাহলে কিন্তু আপনি Node.js এ কাজ করতে গেলে প্রত্যেকটা মুহূর্তে বাধা পাবেন, ঠিক আছে? আর নেক্সট অ্যারো ফাংশন, তারপর সিম্বল, ইটারেটার্স, জেনারেটার্স। আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে এই যে প্রমিসেস। তো প্রমিসেসের যে চ্যাপ্টারটা রয়েছে, প্রমিসেসের মধ্যে আপনি ওগুলোও পাবেন যে প্রমিসেসের পরে দেখবেন যে অ্যাসিঙ্ক অ্যাওয়েট এই যে বিষয়টা রয়েছে, তারপরে ফিচ রয়েছে, ঠিক আছে? তারপর আপনার বিভিন্ন কলব্যাকস যে ফাংশনসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরও কয়েকটা বিষয় আছে। সেই বিষয়টা হলো আপনার জেসন এপিআই সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। জেসনের ব্যাপারে খুব ইনডেপথ নলেজ থাকতে হবে। জেসন কি, ঠিক আছে? জেসন স্ট্রিং, জেসনকে কীভাবে আমরা পার্স করতে পারি, বা কোনো অবজেক্টকে কীভাবে আমরা জেসনে কনভার্ট করতে পারি, এই সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে। আচ্ছা, এছাড়াও আপনার এইচটিটিপির যে মেথডস যেগুলো রয়েছে, গেট, পোস্ট, তারপর পুট, প্যাচ, ডিলিট, এই সমস্ত মেথডসের ব্যাপারে খুব ভালোভাবে আপনাকে জানতে হবে, ঠিক আছে? আর এইচটিটিপির সঙ্গে আরও কিছু সংযুক্ত আছে। সেই বিষয়টা হলো, যেমন আপনাকে জানতে হবে যে স্ট্যাটাস কোড কী কী আছে। যেমন আমরা কোনো ফাইলকে যদি আমরা সাকসেসফুলি রিসিভ করতে পারি, তাহলে তখন আমাদের 200 ওকে আসে। বা কোনো ফাইল যদি মিসিং থাকে সার্ভারে, তো সেক্ষেত্রে আমরা 404 এরর পাই। তো এই যে স্ট্যাটাস যে কোডগুলো, সেই কোডগুলো কী মিন করছে, সেগুলোকে আপনাকে মোটামুটি জানতে হবে, ঠিক আছে? যদি আপনি এই Node.js এ কাজ করতে চান। আচ্ছা, তো এছাড়াও আরও অ্যাডভান্স এখানে জিনিসপত্র রয়েছে, সেগুলোকে দেখবেন। আর অবশ্যই এই ওয়েবসাইটটা ফলো করবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি এমডিএন যে ওয়েবসাইটটা আছে সেখানে কমফোর্টেবল, তাহলে আপনি এমডিএন ফলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওখানে অনেক মানে ডেসক্রিপশান যদি দেখেন, অনেক বেশি কিছু থাকে, যেটা খুব ইজিলি যারা বিগিনার্স যারা থাকে তারা একটু কনফিউজ হয়ে যায়। তো তারপরে ইরিটেটিং ফিল করে, তো শেষে ইন্টারেস্টটা হারিয়ে ফেলে। তো সেক্ষেত্রে আমি এই ওয়েবসাইটটা সাজেস্ট করছি। তো সেখান থেকে আপনি অনেক ইনডেপথ নলেজ পেয়ে যাবেন আপনি Node.js এ কাজ করার জন্য। আর আবারও বলছি, যদি আপনার এই যে কনসেপ্টগুলো ক্লিয়ার না হয়, যতদিন আপনার কনসেপ্ট ক্লিয়ার না হবে ততদিন কিন্তু Node.js স্টার্ট করবেন না। আপনি যদি মনে করেন যে আপনি শুধুমাত্র কিছু লুপ, ইফ এলস, তারপর ফাংশন জেনেই Node.js শুরু করতে পারবেন, একদমই না। আপনি পুরোপুরি কিন্তু বিপদে পড়ে যাবেন। তো এই কনসেপ্টগুলো আগে অবশ্যই আপনার ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এবার পরবর্তী যে বিষয়টা হলো যে এই যে Node.js, প্রথম কথা Node.js কী কাজে লাগে এটা আমরা শিখবো। শিখে কী ধরনের কাজ করব, এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। যে Node.js তো শিখবো, ঠিক আছে, সব কিছুই বুঝলাম। জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্স জিনিস শিখতে বললেন, সব কিছুই আমি শিখে নিলাম। কিন্তু কথা হলো যে Node.js শেখার পরে আমরা কী ধরনের কাজ করব, ঠিক আছে? আমরা যে ব্রোশিওর ওয়েবসাইট এতদিন বানাচ্ছিলাম, হেডার, ফুটার, ব্যানার, ক্যারোসেল, এগুলোই কি করব নাকি অন্য কিছু করব? আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম তো আমরা বানাতে পারছিলাম, ওখানে ভ্যালিডেশনও করতে পারছিলাম। তো Node.js স্পেশাল কী করবে, ঠিক আছে? Node.js শিখে আমি স্পেশাল কী কাজটা করব? তো সেই প্রশ্নটা আগে উত্তরটা দিয়ে নিই আমি, যে Node.js এ কী ধরনের প্রজেক্ট হচ্ছে। আমি এখানে কিছু টার্ম অলরেডি লিখে রেখেছি। আপনারা যদি একটু খেয়াল করেন, তাহলে এখানে হয়তো খেয়াল করছেন যে আমি কিছুটা জুম করে নিচ্ছি, দেখতে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, তো এখানে খেয়াল করে দেখুন যে Node.js এর মাধ্যমে আমরা জেনারেলি ওয়েব অ্যাপ বানিয়ে থাকি, ঠিক আছে? এখন আপনি যেহেতু ডেভেলপার হতে চাইছেন, এক্ষেত্রে কিন্তু সব প্রশ্নের উত্তর আপনাকে সবাই দিয়ে দেবে না। আপনাকে নিজেকে রিসার্চ করতে হবে। এই কাজটা করা খুবই জরুরি, ঠিক আছে? এতদিন আপনি ফ্রন্ট এন্ড ডিজাইনার ছিলেন, বা আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার ছিলেন, তো তারপরে আপনাকে আস্তে আস্তে ব্যাক এন্ডের দিকে আসতে হবে। তো এক্ষেত্রে স্টাডিটা অনেক বেশি, কোড লেখার থেকেও জরুরি বেশি হলো কনসেপ্ট বোঝা। তো সেক্ষেত্রে স্টাডি করা আর রিসার্চ করা খুবই জরুরি। তো এই যে এপিআইস, ঠিক আছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এপিআই ব্যাপারটা কি? এপিআই তৈরি করতে হয় Node.js এ, সেই কনসেপ্টটা কীভাবে
আপনি ক্লিয়ার করবেন সেটা আপনার স্টাডির মাধ্যমে ক্লিয়ার করতে হবে, যে আমি আপনাকে টার্ম দিচ্ছি, এগুলো নিয়ে স্টাডি করা শুরু করব, যে এপিআই ব্যাপারটা কি, নোট জেএসে এপিআই তৈরি করে আমি শুনেছি, তো সেই বিষয়টা কি, নিজে নিজে স্টাডি করা শুরু করুন। তারপরে সার্ভার রেন্ডার্ড অ্যাপ, রিয়েল টাইম অ্যাপ, মাইক্রো সার্ভিসেস, ঠিক আছে, তারপরে কমন লাইন টুলস, এই ধরনের যে প্রজেক্টগুলো, মানে প্রজেক্ট বলা ভুল হবে, এই ধরনের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু নোট জেএসের মাধ্যমে করা হয়। এছাড়াও বটস আছে, ওয়েব স্ক্র্যাপিং আছে, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ওয়েব সার্ভার্স আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এক্ষেত্রে আমি আপনাকে আরেকটু সাজেস্ট করতে পারি, আপনি যদি খুব বেশি কনফিউজড হয়ে যান যে নোট.জেএস শুরু করার আগে এত বেশি ইনফরমেশন, সেটা আমি ঠিকঠাক হজম করতে পারছি না, তো এই জিনিসটা একটু সিম্পলিফাই হলে ভালো হতো। তো প্রথম কথা, কোনো কোডিং করছি না। তারপরে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আপনারা আমার ফেসটাও দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে একটু বোরিং হয়ে যায় বিষয়গুলো। তো ব্যাপারটা ব্যাকএন্ডটা একটু বোরিং, ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা পড়াশোনাটা বোরিং, ঠিক আছে। ওকে, এটা এন্টারটেনমেন্ট না, এটা পরিশ্রমের জায়গা, তো আপনাকে পরিশ্রম করতে হবে, তো বোরিংই হবে জিনিসটা। আচ্ছা, তো এই যে ওয়েব সার্ভার্স, তো ওয়েব সার্ভার্সের কথাটা যেটা বললাম, সেই ওয়েব সার্ভার্স নিয়ে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে, যে ওয়েব সার্ভার কী জিনিস, সার্ভার কত প্রকার কী কী, তারপরে ডেটাবেস সার্ভার কিছুদিন পরে জানতে পারবেন সেই বিষয়গুলো কি। তো এখন নোট.জেএসে এই ধরনের কাজগুলো যখন করা যাচ্ছে, তখন এই কাজগুলো যে আমরা নোট.জেএসের মাধ্যমে করব, তো তার আগে আমাদের কিন্তু একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত যে এই বিষয়গুলো কী, বা কী টাইপের ওয়েবসাইট তৈরি করছি। তো এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আমি কি সাজেস্ট করব আপনাকে, আমি বলব যে আপনি যদি পিএইচপি নিয়ে পড়াশোনা করে থাকেন বা করছেন, বা হয়তো পিএইচপির নাম শুনেছেন কিন্তু এখনও শুরু করেননি, তো সেক্ষেত্রে বলবো আমি বেশ কিছুদিন আপনি যদি একটু পিএইচপি নিয়ে ঘাটাঘাটি করেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সার্ভার সাইডে কাজ করা মানেটা কী, ঠিক আছে, যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কী জিনিস, সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হোক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, তো সেখানে কাজ করা মানেটা কি, সার্ভার মানে কি, লোকাল হোস্ট মানে কি, তারপরে আপনার এইচটিটিপি মেথডস, তারপরে এইচটিটিপি স্ট্যাটাস, তারপর আপনার এপিআই, এই যে কনসেপ্টগুলো না, এই কনসেপ্টগুলো আপনি যদি পিএইচপিটা কিছুদিন পড়েন, তাহলে দেখবেন এই কনসেপ্টটা ক্লিয়ার হবে তাড়াতাড়ি। ওকে, প্রথম কথা, পিএইচপি কিন্তু যদি দেখেন তো জন্মগতভাবে সার্ভার সাইডে কাজ করেছে, সার্ভার সাইডের জন্যই বানানো। তো সার্ভার হ্যান্ডেল করা, রিকোয়েস্ট রেসপন্স হ্যান্ডেল করা, এই কাজগুলো প্রথম থেকেই করে আসছে, আজও করে যাচ্ছে সেই কাজটা। কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কী হয়েছে, জাভাস্ক্রিপ্ট কিন্তু প্রথমে ব্রাউজারে ছিল, ঠিক আছে, ব্রাউজারে মানে বর্তমানেও আছে, তো ব্রাউজারে কাজ করার জন্য তৈরি করা হয়েছিল। তারপরে যদি দেখেন যে একটু যদি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন, তাহলে দেখবেন যে একটু ফোর্সফুলি মানে জোর করেই জাভাস্ক্রিপ্টকে দিয়ে সার্ভার বানানোর চেষ্টা করা হয়েছে, এরকম টাইপের একটু কাজ করা হয়েছে জাভাস্ক্রিপ্টকে নিয়ে। তো সেক্ষেত্রে কী হয়েছে, যে আমাদের যে ব্রাউজার ছিল, সেই ব্রাউজারে কী ছিল, ব্রাউজারে একটা ইঞ্জিন ছিল, ঠিক আছে, ব্রাউজার হলো একটা রান টাইম। ওকে, তো রান টাইম কী জিনিস, রান টাইম হলো যে জাভাস্ক্রিপ্টটা যে পরিবেশে চলছে, ঠিক আছে, একটা এনভায়রনমেন্ট, যে জাভাস্ক্রিপ্ট তো একটা ল্যাঙ্গুয়েজ, তো সেই ল্যাঙ্গুয়েজটা কোন পরিবেশে চলবে সেটা হলো একটা রান টাইম। তো সেটা কি, একটা ব্রাউজার। তো ব্রাউজারের মধ্যে যদি আপনি জাভাস্ক্রিপ্ট লেখেন, সেটা অবভিয়াসলি আপনি কী করে লিখবেন, সেটা ইংলিশেই লিখবেন, তাই না? তো কম্পিউটার তো আর ইংলিশ বুঝবে না, তো কম্পিউটার বুঝবে মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে 0, 1 এই সমস্ত। তো ভিতরে কাউকে একজন থাকতে হবে। তো সেটা কি আছে, গুগল ক্রোমের ক্ষেত্রে সেটা আছে V8 ইঞ্জিন, ঠিক আছে, এটা খুব পাওয়ারফুল একটা ইঞ্জিন। তো ইঞ্জিন মানে আপনি জাস্ট সিম্পল মনে করুন, ওর ভিতরে আরেকটা ইনবিল্ট সফটওয়্যার আছে, সেটা C++ দিয়ে লেখা, C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো তো সেটাকেই মানে V8 ইঞ্জিন বানানো হয়েছে সেটা দিয়ে। এছাড়াও আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো এখন বিষয়টা হলো, এই যে জাভাস্ক্রিপ্টকে চালানোর জন্য V8 ইঞ্জিনের প্রয়োজন হয়, সেটা ব্রাউজারে অলরেডি ইনবিল্ট দেওয়া আছে, সেই জন্য আমরা যখন জাভাস্ক্রিপ্ট কোড লিখি, তখন কিন্তু সেই জাভাস্ক্রিপ্টটা কোডটাকে কনভার্ট করে নেয়। ওকে, এবার বিষয় হলো, এই যে ব্রাউজারে চলছিল এতদিন, মানে অ্যারাউন্ড 2009 বা 10 পর্যন্ত, তারপরে একজন হঠাৎ এলেন যে রায়ান ডাল। তো তিনি এসে কী করলেন, যে এই জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিনটা চলছিল V8 ইঞ্জিনটা, সেটাকে কী করলেন, সেটাকে যেহেতু এটা ওপেন সোর্স ছিল,
প্রজেক্টটা, তো সেখান থেকে V8 ইঞ্জিনটাকে বের করলেন। বের করে নিয়ে সেটার সঙ্গে আরও একটু C++-এর মানে কোড মিশিয়ে, মানে আরেকটু মশলাপাতি মিশিয়ে তারপরে সেটাকে এমন একটা মানে কনসেপ্ট তৈরি করলেন বা সফটওয়্যার একটা তৈরি করলেন যেটার আমাদের কম্পিউটারে চলতে পারে, ঠিক আছে, আমাদের সিস্টেমে চলতে পারে। তো সিস্টেমে চলতে পারে ইন দ্য সেন্স যে দেখছেন এটা আমরা কিন্তু ইনস্টল করি। তো যে কোনো প্রোগ্রাম যদি এইভাবে আমরা ইনস্টল করি, ইনস্টল করার পরে আমরা এটা যেমন ইনস্টল করেছি, নেক্সট করে তারপর আমরা সিস্টেম থেকে রান করতে পারি। তো সেই সিস্টেমে চলছে, সেই সিস্টেম চলে আমরা তার মাধ্যমে সার্ভারও তৈরি করতে পারি। আর শুধুমাত্র সার্ভার না, আমরা কিন্তু ফাইলপত্র তৈরি করা, ফাইল ম্যানেজ করা, মানে ফাইল সিস্টেম নিয়ে টোটাল কাজ করা, সেই কাজগুলো কিন্তু আমরা এখানে করতে পারি। যেমন ফাইল ক্রিয়েট করা, তারপরে ফাইল রিনেম করা, তারপর ফাইল আপডেট করা, ডিলিট করা। ওকে, একটা ফাইল বা ফোল্ডার তৈরি করে তার ভিতরে এন্টার হয়ে তারপরে লেখা, এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি শুধুমাত্র কোডিংয়ের মাধ্যমে। ওকে, এইভাবে হয়তো আপনি কল্পনা করেছেন এতক্ষণ যে এ তো সহজ জিনিস, রাইট ক্লিক করে ফোল্ডার তৈরি করব, তার ভিতরে ফোল্ডারের ভিতরে এন্টার করব ডাবল ক্লিক করে। আমি এটার কথা বলছি না, আমি বলছি কোডিংয়ের মাধ্যমে কিছু ইনস্ট্রাকশান দেওয়ার মাধ্যমে এই কাজটা করা। তো সেই জন্য আমি বলেছিলাম যে পিএইচপিতে এই কনসেপ্টটা খুব ভালোভাবে, খুব সহজ সরলভাবে কিন্তু ডিসক্রাইব করা আছে। তো আপনারা যদি পিএইচপিটা নিয়ে বেশ কিছুদিন পড়াশোনা করেন তাহলে দেখবেন এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি বিহাইন্ড দ্য সিন। তো নোড.js-এর ক্ষেত্রে আপনার একটুখানি কমপ্লেক্স মনে হতে পারে জিনিসটা, আর সত্যি একটু কমপ্লেক্স ব্যাপারটা। কিন্তু একবার যদি আপনি জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স বিষয়টা শিখে যান তাহলে হয়তো আপনার ইজি লাগবে। কিন্তু প্রথম খুবই জিনিসটা কমপ্লেক্স মনে হবে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। তো এবার বিষয়টা হলো পিএইচপি আপনি কতদিনে কমপ্লিট করবেন, কতদিনে আপনি পিএইচপি নিয়ে মোটামুটি একটু সড়গড় হবেন, সেটা হলো এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে ডেফিনেটলি। সেটা বলা মুশকিল। হয়তো আপনি ১ মাসেও শিখতে পারেন, আবার আপনার হয়তো ৬ মাসও লাগতে পারে। ওকে, তো হয়তো ইন্টারনেটে এরকম অনেক ভিডিও দেখছেন, বলেছে যে জাভাস্ক্রিপ্টের একটু বেসিক জেনে নোড.js-এ চলে আসা যায়। একদমই মানে মিথ্যে কথা, বাজে কথা। ঠিক আছে? মানে কোনো এই কথার মাথামুন্ডু কিছু নেই। অ্যাডভান্স জিনিস জানার পরেই তারপরে এখানে আসতে হয়। ওকে, তো বেসিক কিছু জিনিস জেনে আসা সম্ভব না, কারণ এটার ব্যাপারটাই অন্যরকম। ওকে, তো বিষয়টা হলো এটাই যে আপনার নোড.js সম্পর্কে যদি ধারণা পেতে হয়, তো সেক্ষেত্রে আপনি বলব যে একটু পিএইচপির নলেজটা নিয়ে আসলে আপনি খুব ভালোভাবে এই কাজগুলো করতে পারবেন যে অ্যাকচুয়ালি নোড.js করছেটা কি। আচ্ছা, তো মোটামুটি হয়তো কিছুটা আমি বোঝাতে পেরেছি যে নোড.js-এ কী ধরনের আপনি অ্যাপ্লিকেশান তৈরি করতে পারবেন। আমি অ্যাপ্লিকেশান বলছি। তো কী ধরনের অ্যাপ্লিকেশান তৈরি করতে পারবেন। আর নোড.js আপনার কম্পিউটারে চালানোর জন্য আপনাকে যেটা ইনস্টল করতে হবে সেটা আমি গত ভিডিওতেই বলে দিয়েছি। আমাদের যে ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিও ছিল সেখানেই বলে দিয়েছি। তারপর এই সমস্ত বিষয়গুলো যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে নোড.js কীভাবে চালাতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেসিক জিনিস যেটা, সেটা হলো সিএমডি। তো এই যে সিএমডি যেটা আছে, সেই সিএমডিতে এসে আপনাকে কী করতে হবে, সিম্পলি এই সিএমডিতে এসে আপনি এখানে যদি এখন লেখেন যে নোড, তারপরে একটা -v দেন, তাহলে এখানে নোডের যে ভার্সানটা আছে লেটেস্ট, আপনি যেটা ইনস্টল করেছেন সেটা দেখতে পাবেন। আর সেই সঙ্গে একটা ফ্রিতে আপনি নোড -v এটাকে লিখবেন, তাহলে আপনার npm বলে একটা জিনিস আছে যে নোড প্যাকেজ ম্যানেজার, npm -v, তো সেটার থেকে আপনি দেখতে পাবেন আপনার npm-এর ভার্সানটা কী আছে। তো npm বিষয়টা কি সেই নিয়ে এখন আপাতত মাথা ঘামাতে হবে না, আপনি শুধু দেখবেন যে এই দুটো ঠিকঠাক আপনাকে রেসপন্স করছে কি না। আচ্ছা, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো আমাদের আবার একটু ব্রাউজারে ফেরত যেতে হবে, ঠিক আছে? তো ব্রাউজারে ফেরত গিয়ে কিছু ব্রাউজার সাইডে জাভাস্ক্রিপ্ট নিয়ে আরেকটু ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে? তারপরে যখন আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করব, ছোট্ট একটা কনসেপ্ট, আমরা বিশাল কিছু একটা ওয়েবসাইট বানাবো না, একটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার করব, মানে কনসেপ্টটা ছোট কিন্তু অ্যাপ্লিকেশনটা বিশাল। ওকে, সেটা ক্লিয়ার করার পরে আমরা আবার ব্যাক টু নোড.js-এ ফেরত চলে আসবে। তো অলরেডি এই ভিডিওটা প্রায় অনেক লম্বা হয়ে গেছে, 20 মিনিটের মতো হয়ে গেছে, তো আমি আর বড় করতে চাইছি না। আমরা পরবর্তী ভিডিওতে
আবার শুরু করছি এই কনসেপ্ট, মানে যতদূর শেষ করলাম সেখান থেকে আবার শুরু করছি। তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করুন। আমরা খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করতে যাবো। আজকের ভিডিও এতটুকু। এই ভিডিওটা যদি এতক্ষণ ধৈর্য সহকারে দেখে থাকেন তাহলে আমি বলবো বাকিদের থেকে বেশ অনেকটাই কিন্তু আপনি এগিয়ে গেলেন। তো আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।